This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. গোষ্ঠী কোন্দলে জুজু লোকসভা ভোটের আগে রীতিমতো আতঙ্কের সুর তৃণমূল প্রার্থীদের গলায়। হ্যাঁ, দলাদলি নয়, জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোটটা দিন, জোড় হাতে এমনই আবেদন আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের। দলাদলি নয়, রাজনীতি নয়, দুর্নীতির পথকে পাথেয় করে নয়, আপনারা জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, মিতালি বাগকে নয়। আপনার সাথে আমার মনোমালিন্য থাকতেই পারে, হতেই পারে। মিতালি বাগকে আপনারা পছন্দ নাই করতে পারে, হতে পারে মিতালি বাগ আমার পছন্দ নয়, আমার হওয়ার ইচ্ছে ছিল, হয়তো আপনার হওয়ার ইচ্ছে ছিল, ওনার হওয়ার ইচ্ছে ছিল, হতেই পারে। সেই জায়গাটা ভুলে যান, মিতালি বাগকেও ভুলে যান। কেউ নয় মিতালি বাগ, হাত জোড় করে অনুভব করছে সব, শুধু জোড়াফুল চিহ্নে ভোটটা দেন। অসহ্য গরমে পানীয় জলের জন্য হাহাকার। পুরুলিয়ার সাঁতুরিতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জলের সমস্যার কথা জানালেও কোনো সমাধান হয়নি। প্রতিবাদে সরবাড়ি বাঁকুড়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। অবরোধের জেরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীদের। আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচডি, বিডিও আপ টু জেলা পর্যন্ত সব জায়গায় আমাদের বাড়িতলা 16 আনা তরফ থেকে চিঠি করা আছে, ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু কর্ণপাত করে না। যে কারণে আজকে আমরা অনেক অপশন দিয়েছি, আমাদের থানার বড়বাবুকে, বিডিওকে, পঞ্চায়েত মেম্বারকে, প্রধানকে অনেক অপশন দিয়েছি যে দেখুন আপনারা করে দেন। আমাদের কথা কেউ কর্ণপাত করে নাই, তাই আজকে আমরা জঙ্গি আন্দোলন রোডে নামতে বাধ্য হচ্ছি। আমি তো এদিকে নিয়ে গেলাম আলমারিগুলো, তো এটা খালি করে আসছিলাম, বাড়ি যাচ্ছিলাম আমি নিয়ামতপুরে। কতক্ষণ জাম আছে? কতক্ষণ ধরে এই জামটা তো অনেক দেরি লাগা আছে। তো আমরা তো এখানে এসেছি এক ঘন্টা হচ্ছে আমার। অন্যদিকে পানীয় জলের দাবিতে হাওড়ায় পথ অবরোধ, বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন এক্ষেত্রে মহিলারা। অবরোধ তুলতে পুলিশ এবং র্যাফকে নামতে হলো। একবার দেখাই সেই ছবি আপনাদের। এলাকার মহিলারা একত্রিত হয়ে তারা দীর্ঘদিনের দাবি, সেই দাবিতে সরব হয়েছেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা আজকে পথ অবরোধ করে। পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের, কর্ণপাত করেনি কেউ। আজ তারা বাধ্য হয়ে এই অবরোধের পথে নেমেছেন। আমার বেটা ছেলেরা বাড়িতে থাকে না, আমরা কি জল আনতে যাবো? জলটা তো সরকার থেকে দেয়, জলটা তো দেওয়া উচিত। জল নেই, কাপড় কাচবো, খাবো, রান্না করবো, তারপরে তো বাথরুম অবস্থা, জল কিছুতেই জল নেই, সব খালি। আমার বাচ্চা নিয়ে, আমার শাশুড়ি বয়স্ক, এরকম ভাবে চলতে হয়। এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি-গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. মানসিক ভারসাম্যহীন মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ। বাড়িতে আগুন, সরেজমিনে বিজেপির প্রতিনিধির দল। যাচ্ছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে গেরুয়া শিবিরের নেতারা। অশান্ত রানাঘাট থানার পায়রাডাঙ্গা বেলঘড়িয়া গ্রাম, রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি মৃতার স্বামী, 2 মহিলা সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, কিছুদিন ধরেই প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছিল এই দম্পতির। সোমবার দুপুরে বচসা চরমে ওঠে। দম্পতির বাড়িতে চড়াও হয় প্রতিবেশীরা। নৃশংসভাবে মহিলার স্বামীকেও মারধর করা হয়। আইন শৃঙ্খলা কোথায়? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি। বিজেপি অযথা রাজনীতি করছে বলে পাল্টা দাবি করেছে আবার তৃণমূল কংগ্রেস। তাকে প্রথমে ওই সবাই ধরে নিয়ে এসছে, সবাই যারা মারলো, মারার পরে সে একবার পালিয়ে গেছে একজনের খাটের নিচে। সেখান থেকে ধরে নিয়ে এসে তাকে আবার কাঁথা কম্বল চাপা দিয়ে আগুন ধরিয়ে দেয় গায়ে জ্যান্ত অবস্থায়। একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এবং যে অতি দরিদ্র পরিবার, তার জমি আত্মসাৎ করা, এরপর যারা মেরেছে তাদের মধ্যে মূল অপরাধীকে অপসারণ করে না দেখিয়ে এরা রাজনৈতিক চক্রান্ত করছে। এর সঙ্গে টোটালি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ জড়িয়ে রয়েছে। নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর সেই মামলার শুনানিতে অর্জুনের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। অর্জুনের নিরাপত্তা নিয়ে রাজ্যের কাছেও রিপোর্ট তলব করেছেন বিচারপতি সেনগুপ্ত। মামলায় অর্জুনের অভিযোগ, সব সিসিটিভি ক্যামেরা তার বাড়িতে তাক করে লাগানো হয়েছে। তার উপর ব্যক্তিগত নজরদারির জন্য এইভাবে ক্যামেরা বসানো হয়েছে আদালতে। রাজ্যের দাবি, অর্জুনের বাড়ির এলাকায় গোলমাল, অশান্তির উদাহরণ রয়েছে। তাছাড়া যে সময়
ক্যামেরা লাগানো হয়, তখন তিনি বিজেপিতে ছিলেন, আর সেই সময় ক্যামেরা লাগানো নিয়ে তিনি বাধা দেননি। মামলার পরবর্তী শুনানি 24 এপ্রিল। ভোট প্রচারে এর থেকে বড় মেগা ইভেন্ট আর কি হতে পারে? শহরে একই দিনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের কর্মসূচি। ভোট প্রচারের পর্বের শেষ লগ্নে এমন কর্মসূচির সাক্ষী থাকতে পারে বঙ্গবাসী। শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত রোড শো করতে পারেন নরেন্দ্র মোদী। উত্তর কলকাতার দমদম লোকসভা কেন্দ্রের জন্য রোড শো করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর একই দিনে দক্ষিণ কলকাতার হাজরায় সভা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত দক্ষিণ কলকাতার যাদবপুর কেন্দ্রের জন্য এই সভা করবেন অমিত শাহ। 1 জুন দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, যাদবপুর, দমদম সহ বাংলার 9টি লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে। প্রচার শেষ হবে 30 মে, আর সেই সময় এই জোড়া কর্মসূচির সাক্ষী থাকতে পারে শহরবাসী। অন্যদিকে তৃণমূলের নাম না নিয়ে শাসক দলের কর্মীদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। ভোটের পরে অনেকেই বিজেপির ঝান্ডা ধরবে, অনেকে অনাথ হয়ে যাবেন, কেউ মাথায় হাত দেওয়ার থাকবে না। ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুনুন। কারণ আমি বলে দিচ্ছি ভাই, এই যারা উৎপাত করে বেড়াচ্ছে না, অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে। পার্টিটাই থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে, অনাথ করবে সবাই, অনেক হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। আর দিলীপ ঘোষ সেই লোক, যখন বিজেপির নাম নিত না তখন থেকে লড়াই করেছে, তখন থেকে এই ভাষায় কথা বলেছে, আজও বলছে, আগামীকালও বলবে। মর্নিং ওয়াকে গিয়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার দাবি, মর্নিং ওয়াক তার দীর্ঘদিনের অভ্যাস, যাদের সে অভ্যাস নেই তাদের রোজ রাস্তায় দেখা যায় না। আর তার এই কথা শুনে কীর্তি আজাদ পাল্টা কি বলেছেন সেটাও শোনাবো। আজকে কি উনি বেরিয়েছেন? কালকে কি উনি বেরিয়েছিলেন? আসলে টেনশনে ঘুম হচ্ছে না রাত্রেবেলা, তাই সকালবেলা হাঁটতে আসেন কীর্তি আজাদ। মর্নিং ওয়াক তো আমাদের অভ্যাস, জল ভাতের মতো। সকালে উঠে আমাদের বেরোতে হয় রাস্তায়, যেখানে যেখানে যাই লোকের সঙ্গে দেখা করি। এটা না, এটা বহু বছর ধরে আমার অভ্যাস। আমার কর্মীরাও সেই অভ্যাসটা করছেন। কিন্তু যারা হঠাৎ বেরিয়ে আসে, অনভ্যাসের টিকা চড়চড় করে। তো টিকা লাগিয়ে যদি ঘরে কেউ মাথাটা চড়চড় করবে, যার অভ্যাস নেই। আমরা রোজ লাগাই, এখন ওনার চড়চড় করছেন, শুরু করেছেন। ওনার কর্মীরাও চেষ্টা করছেন। কিন্তু যারা রাত অবধি পার্টি সার্টি করে খায়, ঘুমায়, তারা কি আর মর্নিং ওয়াক করবে? पारबे ना। बोला ना, पागल की ना बोले और चागल की ना खाए। तो पागल का बात का कोई बुरा मानता है क्या? उनको दिलीप घोष के बारे में बात नहीं करना। वो कुछ भी बोलता है, जो दुर्गा माँ का अपमान करता हो, जो नारी का अपमान करता हो, उसको क्या कहना? जो सीता माँ का सम्मान न करता हो, जो श्री राम बोलता हो, सीताराम न बोलता हो, उसके बारे में क्या बोलना? क्षमा कीजिए, मुझे और भी काम करने हैं बहुत मुझे दिलीप घोष के अलावा। धन्यवाद। অন্যদিকে ধূপগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু। 85 ঊর্ধ্ব এবং প্রতিবন্ধীদের যারা বিশেষভাবে সক্ষম তাদের ঘরে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা। ধূপগুড়ির 3, 11, 12 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব। ঘরে বসে ভোট দিলেন 95 বছরের বৃদ্ধা, 85 ঊর্ধ্ব বয়স্ক মানুষজন এবং বিশেষ চাহিদা সম্পন্নরাও ভোট দিলেন। ভোট নিতে যান কমিশনের ASD প্রতিনিধিরা। 8 থেকে 11 এপ্রিল পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ। এই যে নির্বাচন কমিশন বাড়ি এসে ভোট নিল, তাতে আপনাদের কতটা সুবিধা হলো? ভালো লাগলো, গ্রামীণ স্টাফ বাড়িতে ভোট দিল। এর আগেও দিয়েছিল? হ্যাঁ, 3-4 বছর ওনারা তো উৎসাহ কতটা ভোট দেওয়ার? ভালোই। কুর্সি মানে চেয়ার, এই কুর্সি দখলের লড়াইয়ে যখন মরিয়া 2 ফুল, তখন 2 দলের অফিস থেকেই খোয়া গেল কুর্সি। শোরগোল বাঁকুড়ার রথতলা এলাকায় রয়েছে বিজেপির 8, 9 এবং 12 নম্বর ওয়ার্ডের অফিস। ভোটের মুখে সারাক্ষণ দলের কর্মীদের আনাগোনা। বিজেপির দাবি, দুপুরের দিকে কর্মীরা বাড়িতে খেতে যান, সে সময় কয়েকটি চেয়ার এবং টেবিল রিকশায় চাপিয়ে চম্পট দেয় চোর। ক্লোজ সার্কিট ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ে। শুধু বিজেপির অফিস থেকে চেয়ার চুরি গিয়েছে তেমনটা নয়, চেয়ার চুরি গিয়েছে তৃণমূলের দলীয় কার্যালয় থেকেও। রামপুরের অফিস থেকে চেয়ারগুলি চুরি যায়। দিনে দুপুরে দলীয় কার্যালয়ে এমন চুরির ঘটনায় থানার দ্বারস্থ এই 2 দলই। অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। ক্যাম্পাসে যত্রতত্র ঘোরা যাবে না, ফতোয়া জারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শিক্ষার পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে এরকম নিয়ন্ত্রণ কেন? প্রশ্ন তুলছেন অধ্যাপকরা, প্রশ্ন তুলছেন পড়ুয়ারাও।
সুমন আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, শিক্ষাক্ষেত্রে মুক্ত পরিবেশের বদলে এরকম শিকল কেন, এই প্রশ্ন উঠছে। সত্যি এই প্রশ্নের উত্তর আমরাও চাইছি যে কেন, কি আছে বিজ্ঞপ্তিতে? তোমাকে খুব পরিষ্কার করে বলি, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সবসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতোই মুক্ত চিন্তার কথা বলেন। সেখানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের হঠাৎ এই ফতোয়া জারি হওয়ায়, বিজ্ঞপ্তি জারি হওয়ায় বিতর্ক তুঙ্গে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যে যত্রতত্র যখন একাডেমিক আওয়ার চলবে তখন শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাত্রছাত্রীরা এদিক ওদিক ঘুরতে পারবেন না, পড়ুয়ারাও অধ্যাপকরাও তারাও কিন্তু এদিক ওদিক যেতে পারবেন না। তাহলে ক্যাম্পাসটা কাদের? ক্যাম্পাসে যদি ছাত্রছাত্রী অধ্যাপকরাই বিচরণ করতে না পারেন তাহলে কারা ঘুরে বেড়াবেন? এই প্রশ্ন তুলছেন কিন্তু অধ্যাপক থেকে ছাত্ররা। দেখো, এই বিজ্ঞপ্তি কেন হঠাৎ করে এরকম একটা বিতর্কিত বিজ্ঞপ্তি দেওয়া হলো, এই নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে পরিষ্কারভাবে তারা যেটা বলছেন যে অন্য ছাত্ররা তারা কিন্তু বিভিন্ন সময় ক্লাসরুমের বাইরে চলে আসছিল যখন সেখানে ক্লাস চলছে, এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি, তবে বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তুঙ্গে। ধন্যবাদ সুমন। Brought to you by V-Guard.